কিছু মানুষ না জন্মায় যে জীবনের শেষ দিন অবধি আমি মানুষকে প্রুভ করতে চাই নিজেকে যে আমি এটা পারি, আমি সেই দলটা। আজকে আমরা রঘুরাঘাত নিয়ে এত কথা বলছি, তোমরা কেউ কথা বলো না যে ছেলেটা কিন্তু 8-10 বছর এই জায়গাটা মাল্টিপ্লেক্সে বিশেষ করে জায়গাটা তৈরি করার জন্য কতগুলো ছবিও চলেনি। শিবু নন্দিতাদি তার মতন করে তারা সবসময় ভালো ছবি বানান। অনেকের ছবি তুমি ছাড়ে দিতে পারো, অনেক একটা সুস্থ ভালো বাংলা ছবি বানাবে। তোমরা জানো, তোমরা রিসার্চ করে নাও, পেয়ে যাবে। আমার জীবনে 15-20 বার দুর্গাপুজোয় 3টে ছবি আমার এসছে। আমি আমার কম্পিউটার একবার করেও দেখে না, এই 4টে ছবি তার মতন জাস্টিফাইড হবে। এই চ্যালেঞ্জগুলো যদি না নিই তাহলে তার অভিনেতা হওয়া উচিত না। আমির খান কোনোদিন তুমি দেখেছো ওকে বেরোতে? না। কিভাবে বেরোচ্ছে? এই লড়াই প্রতিটি পুজো হয়, বিজয়ের পরে আমি দেখেছি প্রত্যেকটা লোক একসাথে বসে ওরা কফি খাচ্ছে, চা খাচ্ছে, আড্ডা মারছে। কিন্তু আমি বাড়ি বলছি না, বাংলা ভাষার যে কোনো ছবি 365 দিন রিলিজ করলে ওটা আমার ছবি, তাতে আমি থাকি আর না থাকি। দাদা কেমন আছো? খুব ভালো। আজকে তো খুব বিশেষ দিন, মহালয়া। সকালে তর্পণ করলাম। অবশ্য প্রতিদিনই রাত্রি 2টো, 12টা, 1টা, 1:30টায় ফিরছি। প্রমোশন, পুজো 26-এ রিলিজ, এবং আমাকে নিয়ে বেশ দৌড় ভাগ করাচ্ছে আমার টিম। কারণ এই টিমটা তোমার সেটা একদম নতুন প্রযোজক, কিছুই জানেন না। এত বড় একটা ছবি বানিয়ে ফেলেছে, তারপর আবার পুজো, সত্যি বড় ছবি, বড় স্কেলের ছবি, এবং যতটা পাচ্ছি ওদেরকে সাপোর্ট করছি। প্রত্যেক প্রযোজক আমার কাছে ইম্পর্টেন্ট। আচ্ছা দাদা, এই ছবিটা যখন তোমাকে মানে অ্যাপ্রোচ করা হলো, আমি একটা খবর শুনেছিলাম যে পরিচালক বলেছিল যে তুমি যদি ভবানী পাঠক না করে ছবিটা করবে না। না, ভবানী পাঠক আমি করব না করলে করবে না, তার দুটো কারণ। একটা হচ্ছে ভবানী পাঠক ও চেয়েছিল আমাকে, কারণ ওই চরিত্রটা সত্যি মানে ও চাইছিল যে একজন এমন মানুষ যার ওই অরা বা ওই পজিশনিংটা, আসলে ওই ওয়েটেজটা, সেটা দরকার। একটা দিকে এটাও ঠিক যে এই ছবিতে যে অন্যান্য কাস্টিং এর সঙ্গে এই ছবিটা একটু বাজেটটা বড়, তো বাকি যে অন্যান্য দিক থাকে, ধরো স্যাটেলাইট, এটা ওটা, সেই সবগুলো মিশিয়ে একটা ব্যবসার একটা মানে এটা সত্যি আমাদের ডবল বলবো না, প্রায় নর্মাল বাংলা ছবির ট্রিপল খরচা। সেই সব মিলেবল মনে হয় তুমি না করলে ছবিটা দাঁড়াবে না, মানে উই উইল নট বি এবল টু মেক ইট। এবং যারা প্রযোজক তাদেরকে আমি বহু বছর চিনি, তারা খুব ইয়াং, তারা এসে বলে মনে তুমি করলেই আমরা সাহস করে বিদেশে থাকি, আমরা এসে এই ছবিটা করবো। তো ওরা সাহসটা দেখিয়েছেন, মানে অপর্ণা, অনিরুদ্ধ, সৌম্যজিৎ এবং আমরা সবাই এই ছবিটাকে ভালোবেসেই করেছি, একদিক থেকে বলা যেতে পারে। আচ্ছা দাদা, আমাকে একটা বিষয় বলো। আমি না তোমার রিসেন্ট ছবিগুলোতে আরো বেশি যেন একটা প্রমিনেন্ট দেখি, সেটা হচ্ছে তোমার একটা ছবি লুক চেঞ্জ, আবার একটা ছবি একটা অন্য লুক। একটু তোমার কি নিজের ইনপুট থাকে যে লুকটা একটু আমার হাটকে চাই, লুকটা আমি একটু এক্সপেরিমেন্ট করব না? মানে দেখো, আমি বিশেষ করে বলছি ফটোগ্রাফ বলি, 22শে শ্রাবণ, তারপর থেকে আমি যা যা ছবি করেছি, লালন করেছি, সুভাষ বোস করেছি, কাকাবাবু করেছি, কমার্শিয়াল ছবিও, মানে এনএবে দশম অবতার লুক আমার পুরো একদম আলাদা। আমি চেষ্টা করে, আমি তো আগে প্রচুর ছবি করতাম, এখন ছবি কম করি। কারণ যে কোনো চরিত্র যদি আমি একবার হ্যাঁ বলে নিই, অবশ্যই আমার একটা ইনপুট থাকে, তার সঙ্গে পরিচালকের সঙ্গে কনসাল্ট করে। সেইটা আমার সময় লাগে, এবং সেটাকে, কারণ একটা পিরিয়ড, একটা 1700 খ্রিস্টাব্দ, তার মধ্যে একটা পাওয়ার, তার মধ্যে একটা আধ্যাত্মিক জায়গা আছে, তার মধ্যে একটা সাধক সে, এবং এটা খুব চ্যাংড়া তো চরিত্র নয়, তার নামে মন্দির আছে, এটার ইতিহাসের কথা বলছে। এই লোকটা তো ছিলেন, তাকে তো আমরা কেউ দেখিনি। ঠিক লালনে আমি যে চ্যালেঞ্জটা আমার হয়েছিল গৌতমদা, কারণ গৌতমদা এই লোকটাকেও দেখা যায় না, ওই একটা পেন্সিলের স্কেচ, এছাড়া তো লালনকে কোনোদিন কেউ দেখেননি। আমার মতন করে আমি লালনকে 9 মাস ধরে তৈরি করেছি, যার জন্য আজকেও এটা একজন গ্রামের মিদনাপুরে একটা ছেলে এঁকে দিয়েছেন, আমি 15 বছর ধরে এটাই রেখে দিই। তো এই যে একটা চরিত্র যেটাকে আমরা দেখিনি, কিন্তু এটা সময়কে মাথায় নিয়ে পড়াশোনা করে তখনকার মানুষরা কিরকম হতে পারতেন, তুমি দেখবে এই লুকটার মধ্যে আমি 2-3টে, মানে একটা লুকের মধ্যে আমি 2-3টে ব্রেক এনেছি, জানো। কারণ এই লোকটা না একটা সময় সামুরাই, বিদেশি যে মার্শাল আর্ট, এগুলোকে উনি শিখে ব্যবহার করেছিলেন এবং শিখিয়েছিলেন, যে কারণে কিন্তু আমার ওই সামুরাই লেভেলেরও একটা অ্যাকশনের জায়গায় একটা লুক চেঞ্জ করেছি ইচ্ছে করে। সেটা উনি এখন আর করেন না, মানে ভবানী পাঠককে আমরা যখন করেন না, কিন্তু করতে বাধ্য হচ্ছে। তো এই ধরনের চেঞ্জেসগুলো আমার করতে ভালো লাগে। কারোগা হয়ে যাবো, কখনো শেষ পাতা হয়ে যাবো, যাবে চিনতে পারবে না। একটা বিষয় সিদ্ধা বলছিল যে বুম্বাদা বললো আমি ছবিটা করছি, এবার যখন বুম্বাদা এসবির অফিসে ঢুকছে, এটা কে এত আগে টাইমে চলে গেল কি করে? 10 মিনিট সময় 10 মিনিট চমকে গেছিল। হ্যাঁ। আচ্ছা বুম্বাদা, একটা বিষয় সেটা হচ্ছে যখন এই ছবির অ্যাকশন একটা গ্লিমস আসলো, আর ট্রেলারে তো প্রমিনেন্ট হয়েছে,
আমি দেখলাম কমেন্ট জুড়ে তোমাদের ট্রেলারের ফেসবুক থেকে বিভিন্ন জায়গায় যে তুমি আমাকে এখানে বসেই বলেছিলে যে গুরু ফিরেছে। আমি দেখলাম এরকম কমেন্টও আছে। আবার আমাদের মতো অডিয়েন্স যারা তোমার হচ্ছে তোমার থেকে অ্যাকশনটা এক্সপেক্ট করে, যে বুম্বাদা অ্যাকশন করবে না, তারাও বলছে যে বুম্বাদা ফাইনালি অ্যাকশনে ফিরলো। তো এই যে এত বছর পর আবার অ্যাকশনটা, মানে আমি বলছি না যে ওরকম অ্যাকশন যে মারছো তো ঘুরে ঘুরে পড়েই যাচ্ছে, ওরকম না। এটা তো ওটা তো সুব্রজিৎ অ্যালাউই করে। হ্যাঁ, তো এই যে করবেন না, এটা ভালো হচ্ছে। মাস প্লাস ক্লাস, এই আমি এটা মানে বললাম যে মাস প্লাস ক্লাস, এই যে অ্যাকশনটা এতদিন পর তুমি কতটা এনজয় করলে? এক্সপিরিয়েন্স কেমন তোমার? অসম্ভব এনজয় করেছি, প্রচন্ডভাবে এনজয় করেছি। মানে আমি তোমার সত্যি কথা বলছি, এই যেটা যারা এটার জন্য অপেক্ষা করেছে আমি তাদের উদ্দেশ্যে বলছি, তোমাদের উদ্দেশ্যে। এটা আমার টিজার ছিল। আচ্ছা আচ্ছা, ছবিটা নিয়ে পরে আসবো। যেই করি না দেখো, আমাকে তো আমার মতন করে আনতে হবে অ্যাকশন, এবং সেটাকে খুব বিলিভেবল করতে হবে। এখন যদি আমি ভাবি আমি প্রতিবাদের অ্যাকশন করবো, এটা প্রথমত চলবে না, আর আমি সেইটা করতেও চাই না। আমাকে আমার মতন জিনিস তৈরি করে আনবো, কিন্তু যেদিন আনবো সেদিন সবাই এটা নিয়ে প্রশংসা করবে, এইটুকু আমি বলতে। আচ্ছা, এই জিনিস বডি বানাবো, এবার আই উইল টেক টাইম, আই উইল টেক মাই ওন টাইম। তোমাকে এইখানে একটা জিনিস বলো, যে এই যে 2025-এ দাঁড়িয়েও আমরা বহু অ্যাক্টরদের দেখি না যে ব্যাকডেটেড হয়ে গেছে, বা তারা একসময় দারুণ কাজ করেছে, বাট ওই যে থটটা বা ওই দেখাটা ওটা না একটা টাইমে আটকে গেছে। বাট প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সে সবসময় কি গ্রোয়িং, সবসময় তার মধ্যে যেটা ব্যাপার আছে যে না আমি এই টাইমটাতেও আছি, এই টাইমটাতেও আছে, এবার থাকবো, এটা তুমি মেনটেন করো কিভাবে? তুমি দেখেছো, আমি আমার ছেলের একটা ছোট্ট এক্সাম্পল দিই। কদিন আগে একটা ছবি এসেছিল, প্রভাস ছিলেন, অমিতাভ বচ্চন ছিলেন, কালকি। ঠিক আছে, সিজি ফাইট এটা এখন বোঝা যায়, ঠিক আছে, বোঝা যায়, মানে এরকম নর্মাল। মিশুকে প্রথম রিয়াকশন ছিল, কারণ ও তো জানে অমিতাভ বচ্চনের বয়স কত। আচ্ছা, ওই কালকি দেখার পরে ও খুদা গাওয়ার থেকে শুরু করে সেই তোনার সময় সব ছবি দেখেছে, কারণ হি ইজ মেকিং হিমসেলফ, ও নিজে তৈরি করছে। বলছে বাবা, কালকিতে সবাই ফাইট করছে, ওনার ফাইটটা তো রিয়েল লাগছে কেন? এই লোকটার বয়স তো মানে 82-83 তারও বেশি হবে। কিছু মানুষ না জন্মায় যে জীবনের শেষ দিন অবধি আমি মানুষকে প্রুভ করতে চাই নিজেকে যে আমি এটা পারি। আমি সেই দলটা, মানে আমি অমিতাভ বচ্চন বলছি না, মানে ওদের থেকে আমি শিখেছি। সৌমিত্রবাবু জীবনের শেষ দিন অবধি সুপারহিট ছবি দিয়ে গেছেন, তাই তো? রজনী স্যারকে দেখো। আমি বলছি আমার কাছে এরা হচ্ছে আমার ইন্সপিরেশন, যে আমি যতদিন বাঁচবো সেই, নাহলে আমি অটোগ্রাফ কেন করবো? 300 কমার্শিয়াল ছবি করার পর অটোগ্রাফ কেন করবো? ঋতুদারটা না ছেড়ে দিলাম, ঋতুপর্ণ ঘোষ, সৃজিতের ছবি আমি কেন করবো? 22শে শ্রাবণ আমি যখন করেছি, বাংলা ছবিতে লোকে আটকে গেছিল ওই প্রবীরের ওই সংলাপ শুনে আর ওই অ্যাটিটিউড বা সোয়াগ দেখে, কিন্তু সেটা হেড অফ টাইম, আজ থেকে প্রায় 15 বছর আগে। তারপরে তুমি দেখেছো, তোমরা দেখেছো কেমন ধারা শুরু হয়ে গেল একটা ছবিতে, কিন্তু সেই সংলাপগুলো আর মানুষ নিল না যতটা প্রবীরকে নেয়, কারণ ওটাকে তৈরি করে দিয়েছিলাম আমি। মানে সৃজিত আমাকে প্রথম এটা করে আমার তো ইমেজটাই ওরম নয় রে। মিঠুন দলে তো উঠে যায়, মিঠুন দা এটা দেয় চ্যাংড়ালি, আমি তো নয়। কিন্তু অনেস্টলি মিঠুন দাকেই ফলো করেছিলাম, যার গালাগালটাও খুব মিষ্টি, যার গালাগালটা খুব আদরের, এরকম কিছু লোক আমার দাদা মশাই ছিলেন। আমি সেটাকে ফলো করে প্রবীর তৈরি করেছি। এই চ্যালেঞ্জগুলো যদি না নিই তাহলে তার অভিনেতা হওয়া উচিত না। অভিনেতাটা তো শিল্পী, এটা তো মানবে, তাকে তো রোজ একটা করে নতুন জিনিস দিতে হবে। এই যে তুমি বললে না যে আমরা এই এক লাইনের, মানে যেরকম অমিতাভ বচ্চন, আমার মনে পড়লো হচ্ছে যখন লকডাউনের সময় একটা শর্ট ফিল্ম এসেছিল, সেখানে যখন অমিতাভ বচ্চন, আমি আশা করছি ম্যাক্সিমাম লোকে আমার মতো দেখে নিয়েছেন, সেই শর্ট ফিল্মটা যখন এসেছিল সেখানে অমিতাভ বচ্চন রয়েছে, মোহনলাল রয়েছে, একদম অনেস্টলি বলছি বুম্বাদা, যখন যখন আমাদের প্যান্ডামিকে যখন অবশ্যই আমার মানে এটাও উনি টুইট করবেন, আমি পাঠিয়ে দিয়েছি না, উনি আমার ফোন করে বললেন বোম্বাই আর ওকে দিস এন্ড দ্যাট। আরে আমার সঙ্গে ওনার ভালোবাসার সম্পর্ক। দেখো আমি ওনার থেকে ছোট, উনি আমার যা রেসপেক্ট দিয়েছিলেন একটা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে, আমি 3টে সিট পেছনে বসেছিলাম, আর আমি আজ অব্দি 2-3 জন লোকের পাশে বসি না। মানে তোমরা যেরকম আমাকে দেখে, মানে তোমরা তো বড় হয়েছে আমার ছবি, আমি তো বড় হয়েছি ওনার ছবি। আমি যখনই উনি আসেন আমাদের কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে, আমাকেই দায়িত্ব দেওয়া হয় যে ওনাকে রিসিভ করা, স্টেজে নিয়ে যাবার, ওনাকে গাড়িতে তোলা অবধি আমি ওনার পাশে থাকি। আমি ওনার চেয়ার রেডি করি, 3-4টে চেয়ারে বসেন, ভাই আড্ডাও মারি, জানার চেষ্টা করেন, কিন্তু আমি ওনার পাশে বসবো না, আমাকে অনেক স্যার আমি ওই হাঁটুর কাছে বসবো। আমি সৌমিত্র কাকুর হতে, আমি সৌমিত্র কাকুর পাশে বসার যোগ্যই নই, উত্তম জুটুকে পাইনি।
এই মানুষগুলো আমার কাছে একটা অন্য জায়গা রেখে দিয়েছে রে ভাই, এটা থাকবে আমার জীবনের শেষ দিন। ছবিটা যখন আমি মোহনলাল থেকে শুরু করে অমিতাভ বচ্চন সবাইকে দেখেছি, আর যখন ওখানে বুম্বাদা ফিচার করে, বুম্বাদাকে দেখা যায়, তখন না আমাদের দিক থেকে ভালো লাগা থাকে। মানে ওটা তো দেখো, আমি সেই বহুদিন আগে যখন আমরা করেছিলাম, সুভাষজি করেছিলেন, তখন সব আমরা ইয়াং, আমির, সালমান, ওদিকে রজনী, সবাই যেটা ওই মিলেস সোর্স, তোমার ওই গানটা তো আমরা সবাই আছি না। ওটা তুমি বলাতে এক কথায় আমরা সব বাড়িতে, তো বাড়ি থেকে বেরোচ্ছি না, খুব ইন্টারেস্টিংলি করেছিলাম। আচ্ছা আচ্ছা দাদা, একটা বিষয় এবার আমি একটু সরে আসছি আলোচনায়, সেটা হচ্ছে যেহেতু এই ছবিটা দেবী চৌধুরানী এবং রঘু ডাকাত দুটো ছবির মধ্যে একটা কম্প্যারিজন আসবে, একটা তুলনা আসছে কাছাকাছি ডাকাতের গল্প বলে, তো এটাকে তোমার কি মনে হয় যে একটা ছবি তো পুরোপুরি মাস এবং একটা ছবির মধ্যে ওই ক্লাসিনেসটাও রয়েছে? আমি বলছি ডাকাতের ছবি মানে এটা ডাকাত ভবানী পাঠক নয়, ডাকাত হচ্ছে দেবী চৌধুরী, নারী ভার্সেস পুরুষের লড়াই। কিন্তু আমি বলছি দুটো ছবি আসছে একই দিনে, এটা ইভেন্চুয়ালি, এটা তোমরাও জানো যে দেবী চৌধুরী কখনোই পুজোয় রিলিজ করবো বলে আসেনি, কিন্তু পুজোর পরে চলে গেলে ছবিটা, তোমরা টিজার দেখছো, ট্রেলার দেখছো, ওরে অনেকটাই অনেকটা ছবি ওয়াইজ না, ওদের পুরো প্লেসমেন্ট আলাদা, আমাদের পুরো প্লেসমেন্ট আলাদা। কারণ দেখো বঙ্কিমবাবুর সাহিত্য, আমার মনে হয় দর্শকরা একটা জিনিস বুঝবেন, যতই আমরা কমার্শিয়াল করার চেষ্টা প্রথমত শুভ্রজিৎ করবেন, সবটা বেশি রিয়েলিস্টিক, যেটা তুমি কি বললে রিয়েলিস্টিক মাসি, আমি এটাকে বারবার বলছি ক্লাসিক উইথ কমার্শিয়াল এলিমেন্ট। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বা বঙ্কিমবাবুর সাহিত্য নিয়ে কাজ করলে তুমি ওই জিনিসটা করতে পারবে না। দেবী চৌধুরানী কখনোই গিয়ে এটার ওয়াটার স্ট্রিমের কাছে গিয়ে গান গাইতে পারবে না। আর ও তো এই ছবিটা লেন্সিংটাই করেছে একেবারে, এখানে কোনো মিথ্যে নেই, এটুকু দায়িত্ব নিয়ে বলছি, যেখানে 1700 খ্রিস্টাব্দে ও তো মেন ফলো করেছে ব্রিটিশ কলোনিয়াল যে রিসার্চটা, তার উপরে, তার মধ্যেও প্রফুল্লর বেড়ে উঠে তার ডাকাত দলের, এটা হচ্ছে লেন্সিং, তার পেছনেও ফ্ল্যাশব্যাকে গল্প আছে, ওর ইতিহাসটা আছে, কিভাবে বাড়ির থেকে তারা, যেটা অরিজিনাল সাহিত্য। সাহিত্য বাঙালিরা দেখতে পছন্দ করবেন, তার মতন দেখবেন। আর দেবের একটা কমার্শিয়াল ইমেজ আছে, তার সঙ্গে দেব এখন যেভাবে ছবি করছেন, বিশেষ করে খাদানের পরে, আমি এটা বলবো, ওরা এটা দেখেই বোঝা যাচ্ছে একটা পুরো মাসি, এক কথায় বলবো যে ছবিগুলো খুব চলছে অন্যান্য ভাষা আঞ্চলিক, সেরম লেভেলের একটা ছবি আসবে। দুটো আলাদা দর্শক, যে কম্পেয়ার তোমরা করছো, দর্শকরা করছো, আমরা করছি, অডিয়েন্স করছে না, সেটা যেহেতু আমি আছি বলে, তুমি আমাকে সরিয়ে দাও। আচ্ছা, তাহলে কে দেবী চৌধুরানী, তাহলে কম্পারিজন শ্রাবন্তী আর দেব নারায়ণ করবে, এটা তুমি আছো বলে। ভবানী পাঠক করছি রে ভাই, এটা ঐতিহাসিক চরিত্র, এটা একটা আধ্যাত্মিক চরিত্রের সঙ্গে রঘু ডাকাতের কাছাকাছি নেই। একটা জায়গায় হয়তো মিল পাবে, যেটা আমি বুঝলাম দুটো ট্রেলারই দেখেছি, একটা জায়গায় মিল পাবে, ওটা ছিল, ওটা ইতিহাসেও আছে, ওটা সাহেবরা ভবানী পাঠককে ভয় পেতেন এবং ভবানী পাঠকের নামে ওরা এরাম করতেন আর বলতেন হিজ এ রবিনহুড, সেটা এটাতেও আছে আমার মনে হয়েছে। ওই একটা মিল আছে। আচ্ছা, এছাড়া কোনো মিল। আচ্ছা আচ্ছা দাদা, একটা বিষয় বলো, যে তুমি এই যে চারিপাশে যেরকম এই চারটে ছবি আসছে, একটা জিনিস দেখা যাচ্ছে, সেটা হচ্ছে এই মার কাট সিচুয়েশন, কিন্তু তোমার ক্ষেত্রে হয় তুমি অন্য ছবির ইভেন্টে যাও, গিয়ে অন্য ছবিকে নির্দ্বিধায় এগিয়ে রাখো, প্রমোশন নিয়ে খোলাখুলি কথা বলো, এই বিষয়টাকে তুমি কিভাবে দেখো, যেখানে কেউ কাউকে জায়গা ছাড়বে না, একটা স্টেটমেন্ট দিয়ে দেওয়া? আমার একটা ছোট্ট করে বলি, তোমরা জানো, তোমরা রিসার্চ করে নাও, পেয়ে যাবে, আমার জীবনে 15-20 বার দুর্গাপুজো 3টে ছবি আমার এসছে। আমি আমার কম্পিউটার কালী পুজো আবার 2টো ছবি, 9খানা ছবি চলেছে, তার মধ্যে তুমি ধরে নাও 7খানা ছবি জুবলি। এই ফেজও তো আমি দেখেছি লাইফ। আমার একটাই কথা, 4টে আমি যাবার একটাই কথা, এটা গত 10-12 বছর ধরে হচ্ছে, অটোগ্রাফ 22-এর সময় অতটা ছিল না, আস্তে আস্তে পুজোটা বড় হয়েছে এবং আমরা চাই পুজো কোনো হিন্দি ছবি নেই। আর কত লক্ষ লোক পুজোর ছবি দেখে বলতো, আমি তো সবাইকে বলছি, প্রতিটা দর্শক যদি 4টে ছবি, তার মধ্যে তারা বাঁচো, কোনটা 3বার দেখবে, কারা 2বার দেখবে, কোনটা 1বার দেখবে, একবার করেও দেখে না, এই 4টে ছবি তার মতন জাস্টিফাইড হবে। অনেকের ছবি তুমি ছাড়ে দিতে পারো, তার ছবি তো খুব ছোট ছবি, খুব একটা অন্য অনেক একটা সুস্থ ভালো বাংলা ছবি বানাবে, তাই না?
তুমি বলতে পারো তাহলে এই সময় কেন আসছে, সে ছবিটা ভালো বানাবে। আলটিমেটটা কি সিনেমাটা। শিবু নন্দিতাদি তার মতন করে তারা সবসময় ভালো ছবি বানান। শিবু একটা তার মতন করে ও একটা অন্য জায়গা তৈরি করেছে, পুজোয় আসছে। ওই পুজোয় আজকে আমরা রঘুরাঘাত নিয়ে এত কথা বলছি, তোমরা কেউ কথা বলো না যে ছেলেটা কিন্তু 8-10 বছর এই জায়গাটা মাল্টিপ্লেক্সে বিশেষ করে জায়গাটা তৈরি করার জন্য কতগুলো ছবিও চলেনি, কিন্তু ট্রাই করে গেছে। এই চেষ্টাটাই আমি ওকে বাহবা দিই। একটা জিনিসটা রাতারাতি হয় না, ওটার জন্য একটা চেষ্টা করতে হবে, চেষ্টা চালাতে হবে। সেই চেষ্টাটাও করছে, করে আবার বাসে ফিরেছে বহুদিন পরে, তাই তো? মানে ও তো একটা স্পেসিফিক অডিয়েন্সের জন্য প্রায় ছবি করেইনি সে একদম। এবং সেটাকে যখন মোটামুটি একটা ওকে এবারে ওই জায়গাটা গ্রহণযোগ্য হলো, ও আবার মাসে যাবে। এই ক্যালকুলেশন তো অ্যাক্টরের হওয়া উচিত, তাহলেই তো সে থেকে যাবে, নাহলে থাকবে না। সেম ভাবে উচিত প্রত্যেকটা ছবি, এবং আমাদের ছবি, আমাদের একটা সাহিত্য ভিত্তিক একটা খুব ইম্পর্টেন্ট বড় সব ছবি যদি লোকে একবার করে দেখবে একটা বড় কালেকশন হয়ে যাবে। তোমরা জানো কালেকশন ফিগার, তার মধ্যে কেউ বেশি হবে কেউ কম হয়, কারোর সিনেমা হল কম হবে, কেউ বেশি পাবে। এই লড়াই প্রতিটি পুজো হয়, বিজয়ের পরে আমি দেখেছি প্রত্যেকটা লোক একসাথে বসে ওরা কফি খাচ্ছে, চা খাচ্ছে, আড্ডা মারছে। আচ্ছা দাদা, কয়েকদিন আগে একটা বিষয় এখানে দেখা গেল, সেটা হচ্ছে বাংলা ছবিগুলো ইকুয়াল শো পাবে, কিন্তু আপাতত যা খবর যাচ্ছে যে ইকুয়াল শো পাবে না। তো এটাই তোমার কি অপিনিয়ন? দেখো, ইকুয়াল শো মানে বাংলা ছবি আমি যেটুকু শুনেছি, আমি তখন জানি না, আমি কমিটিতেও নেই, কারণ আমি একজন অভিনেতা, প্রযোজক নই, কিন্তু আমি যেটুকু শুনেছি যে সারা বছর একটা সময়, যে সময়টাকে আমরা প্রাইম টাইম বলি, যাতে বাংলা ছবি পায়, এবং সেটা যেন সেই পাওয়াটার কথাটা কিন্তু ছিল। আমি যতটুকু জানি যে আমরা মাঝে মাঝে ভীষণ ইম্পর্টেন্ট দিনেতেও একটু বড় হিন্দি ছবি বা অন্য অন্য আঞ্চলিক ভাষার ছবি, হিন্দি বলবো না, আঞ্চলিক ভাষা ইংরেজিও হতে পারে, জন্য আমরা চাপে পারি। আমি জানি ক্রিসমাসে একটা চাপ হবে, কারণ আই থিঙ্ক বড় কোনো একটা ইংলিশ ফিল্ম আসছে। সো এগুলো হয়তো সেখানে একটা যাতে ভদ্র সময় বাংলা ছবি পায়। এবার এইখানেও যেটা হয় আমার মনে হয়, কেউ বলছেন কালেকশন, কেউ বলছেন এইটা না ডিস্ট্রিবিউটার একটা আলোচনা করে। দেখো একটা কথা বলছে, আবার একটা ছবি ধরো একটা পার্টিকুলার অডিয়েন্স, তার জন্য সেইভাবে হল বেছে দেওয়া উচিত ওই অডিয়েন্স। একটা ছবি হয়তো দেবে, আমি 2 রঘুরাঘাত হবে, ওটা একটা বড় কমার্শিয়াল রিলিজ হবে, সেটাকে তার মতন বেছে দাও। শিবুর একটা নিজস্ব অডিয়েন্স আছে, দেবী, এটা যদি বেছে একটা আলোচনার মধ্যে ঠিক হয়, কারণ এই সময় হল সব ফাঁকা। একটা জায়গায় নিজেরাই ডিস্ট্রিবিউটাররা সব অভিজ্ঞ, এখানকার এক্সিবিউটাররা অভিজ্ঞ, তারা বুঝতে পারে এটা হওয়ার কথা না, মানে যেটা যার জাস্টিফিকেশন তার হওয়া উচিত। আচ্ছা দাদা, এবার এই যে তোমাকে আমরা এরকম ভাবে প্রমোশনে দেখলাম, এত বড় ম্যাসিভ প্রমোশন, কিন্তু এই যে প্রমোশনটা বা এত বড় স্কেলের প্রমোশন, তোমাদের ছবিটা বড় ছবি, বাদ বাকি ছবিগুলো বড় ছবি, কিন্তু এই প্রমোশনটা না একটা জায়গায় গিয়ে দাঁড়াবে, মানে এরপরে আর কত বড় প্রমোশন। আমি যেটা প্রমোশন করেছি, তুমি যদি মনে করে একটু ভালো করে দেখো, একটু রিমাইন্ড করে, শ্যামবাজারে আমি একটা প্রমোশন করেছিলাম জিতের ছবির, কি নাম বলছি, আই খোকুয়ায়। আমি কিন্তু এই ধরনের এক্সপেরিমেন্টাল প্রমোশন করি, চরিত্রের উপরে, ছবির ওপরে, এটা আমি প্রথম করছি না। আর আমি যে প্রমোশনগুলো মোটামুটি করছি, আগের বারে মনে আছে আমি শেষ করব, আমার লাস্ট পুজো রিলিজ ছিল দশম অবতার, আমি আর অনির্বাণ আমরা একটা ইয়াং ক্রাউড নিয়ে হাঁটলাম, কোথায় এটা পাটুলিতে। আমার না কয়েকটা ধারা থাকে যেখানে গিয়ে আমি কিন্তু ওই ধারাতেই যাচ্ছি, কোনো এক্সট্রা করছি না। হ্যাঁ, এখানে আমার এক্সট্রা হচ্ছে আমি আমার সঙ্গে সঙ্গে আমার দেবী চৌধুরানী আছে, তাকে নিয়ে যাচ্ছি, কারণ আমি মানুষকে বোঝাতে চাইছি এটা একটা ক্লাসিক, এটার বাইরে কিন্তু এক্সট্রা কিছু করছি না, আমি এটাই করছি না। কি দুর্গাপুরে যাই, বর্ধমানে যাই, যেগুলো আমাদের মাল্টিপ্লেক্স আছে, সেখানে একটা অ্যাওয়ারনেস তৈরি করি, দ্যাটস ইট। দেব করছে, একটা মাসি অডিয়েন্সের কাছে পৌঁছাচ্ছে, সেগুলোও করছে, ভালোই প্রমোশন চলছে। না, আমি যেটা জিজ্ঞাসা করছিলাম সেটা হচ্ছে যে এই যে প্রমোশনটা, এবার যে ধরো মানে কোনো একজন নতুন প্রডিউসার আসলো বা নতুন অ্যাক্টর হলো, তোমাকে দেখলো, অ্যাক্টর বলে নতুন অ্যাক্টরদের দেখো, অ্যাক্টর একটা ছেলে নতুন হতে পারে, তার প্রডিউসার যদি বড় হয়, তাকে ইয়াশরাজ যখন কোনো ছেলেকে লঞ্চ করে তার ছবি বড় করে আসে না, সেটা না, নতুন ছেলে বা নতুন মেয়ের কথা না। নর্মাল প্রযোজক যদি বড় স্কেলের ছবি করে, তাকে ঠিক করতে হবে প্রমোশনের জন্য মিনিমাম 70 লাখ টাকা রাখতে হবে। আচ্ছা, কম্পিটিশনটা এই লেগে, তার মানে এই নয় যে কেউ বাধ্য নয় যে কাউকে কিছু আটকে দেওয়া, গন্ডি তুমি সিনেমা জগতে কাটতে পারো না। মানে তোমার ছবিটার কি, দর্শকটা কি, আজ আমি শেষ কথা করেছি অন্য প্রমোশন, সেখানে আমরা
প্রেসিডেন্সি কলেজে গেছি, আলোচনা করেছি, কারণ এই সিনেমাটা থাকবে। এটা তো হয় না, মানে আমি যখন আজকে একটা ময়ূরাক্ষী লোকে দেখিনি, কিন্তু তার প্রমোশন তো এটা হবে না। সো সিনেমার ওপরও অনেকটা নির্ভর করে তোমার প্রমোশনটা কি, কোথায় পৌঁছতে চাও, কাকে টার্গেট করতে চাও, ইউথকে টার্গেট। আমি তোমাকে পরিষ্কার বাংলা কথা বলছি, আমার অটোগ্রাফের আগে অবধি তো আমি একটা ধারার, মানে একটা ধারাতে বিশ্বাসী, যেখানে আনন্দবাজারের 4 কলম ছাড়ার বিজ্ঞাপন হতো না, তো সেগুলো চলতো 50 সপ্তাহ। তো পরে যখন আমি অটোগ্রাফ শুনলাম, আমি অল আউট গেলাম। এই আমার প্রথম বেরোনো, কিন্তু কারণ বুঝলাম টেকনোলজি পাল্টাচ্ছে, সোশ্যাল মিডিয়া পাল্টাচ্ছে। তখনও সোশ্যাল মিডিয়া এতটা নয়, কিন্তু আমি যদি অটোগ্রাফ নিতেও, আমার মনে আছে আমি একটা শোয়ে গেছিলাম, মিঠুনদা ছিল, আমার বউ তো ফাড়ে দিচ্ছে। আসলে আমরা না এই ব্যাপারটা করিনি কোনোদিন, এটাও নতুন জিনিস করতে হবে। আমির খান কোনোদিন তুমি দেখেছো ওকে বেরোতে? না। কিভাবে বেরোচ্ছে? ইউ হ্যাভ টু বি টুডেজ, মানে তুমি যদি নাহলে কাজ করো না। মানে আমি কাজ করতে এসে কম্পিটিশন সামনে থাকবে, সেই কম্পিটিশনের সঙ্গে আমি যাতে সামনে যেতে না পারি, আমি তার পাশাপাশি থাকতে চাই। মানে আমি টেকনোলজিকে অস্বীকার করব, একটা নতুন জিনিস যদি হয় সেটার থেকে আমি সরে যাব, আমি ওরকম লোকই নই। ছোটদের থেকেও শেখা যায়, বড়দের থেকেও অনেক কিছু শেখা যায়। আমার শেষ জিজ্ঞাসা, এই প্রমোশনে একটা জিনিস দেখলাম, দুজন খুব এজেড মানুষ তোমার জন্য দেখা করতে এসছে, তোমার সাথে একবার দেখা করবে, কথা বলতে, তারা কথা বলতে পারছে না তোমার। প্রমোশন নয়। হ্যাঁ আমি সেটাই বলছি, আমি চিনি বহু বছর, না তোমার সাথে দেখা করতে এসছে বলছে। না ওই মানে ওখানে দেখলাম তোমার তখন সোশ্যাল মিডিয়া ছিল না বাবু, আমরা যখন প্রোগ্রাম করতে যাই যেতাম না রে, আমি মানে আমার তখন তো এত মোবাইল ছিল না, আমার এগুলো তুলতো না, লোক দেখতে আসতো, দুটো পা নেই, হ্যাঁ, আমি তাকে আমার গ্রিন রুমে বসিয়ে রাখতাম, নদী করে এ করে, এবং প্যান্ডেল ভরার সব থেকে আগে এসে লোকটা বসে আছে, দুটো পা নেই, তাকে আমি ওখান থেকে ওরা ক্লাবের ছেলেদের দিয়ে বলে আমার গ্রিন রুমে বসাতাম। আমি এটা আজ থেকে 20-25 বছর আগের কথা বলছি। আমার মা যখন মারা গেছিল, যখন আমি মাকে নিয়ে শ্মশানে গেছিলাম, আমি থাকতে পারিনি। গঙ্গার ঘাটে নৌকা করে আর এতে করে লোক, জলের মধ্যে দিয়ে লোক এসেছিল, আমাকে পুলিশ সরিয়ে দিতে বলেছিল। আমি বোনকে বলেছিলাম থানায় বসে আছি, একদম শেষ মুহূর্তে আমার ডাকবি। পুরো ইন্ডাস্ট্রি গেছিল, কেন বাজে কথা বলবো। এটাই তো আর্টিস্টদের ক্রেজ, ভালোবাসা। এইটুকু আছে বলে তো বেঁচে আছি। শোনা, কালকে আমি রাস্তা দিয়ে হেঁটেছি, বাচ্চা আমি কালকে বলছিলাম ফ্রক পরাবে, এরকম করছি, আবার তো লজ্জা করে, বাচ্চা ফ্রক পরাবে এরকম করছে না। কিন্তু বলো তুমি, এটা কত বড় আশীর্বাদ। এটা তো আমাকে কিছু করতে হয় না, এক্সট্রা এফোর্ট দিতে হচ্ছে না। আমি তাদের মতো ছবিও করি না আজকাল, নাচ গান অ্যাকশন করি না, লাভ নেই। হয়তো এই নামটাকেই ভালোবাসে, আমাকে না বাসে। থ্যাংক ইউ বুম্বাদা, তুমি অডিয়েন্সকে কিছু বলো। আমি আলাদা করে কি বলবো, বাংলাতে আমি সবসময় একই কথা বলে যাচ্ছি। 4টে ছবি আসছে প্রত্যেক বছরের মতো, 3-4টে ছবি আসে, এই বছরও 4টে ছবি আসছে। 4টে ছবি আমার ছবি, এটা কিন্তু আমি বাড়িয়ে বলছি না। বাংলা ভাষায় যে কোনো ছবি 365 দিন রিলিজ করলে ওটা আমার ছবি, তাতে আমি থাকি আর না থাকি। আপনারা 4টে ছবি না প্লিজ হলে গিয়ে দেখুন আপনারা, কারণ আমি বলছি কারোর কথায় যাবে না, এই সমস্ত এরা ঝগড়া বাঁধি দেয়, এদের কথায় যাবে না, হলেই যান। এটা প্রত্যেকের বন্ধু, প্রত্যেকটি ছবি তার নিজের মতন ভালো যাবে, এতে কোনো কম্পিটিশন নেই। প্রত্যেকটা ছবি দেখুন এবং আপনারা বেছে নেবেন কোনটা 2বার দেখবো, কোনটা 3বার দেখবো, কিন্তু প্রতিটি ছবি তার মতন ভালো ছবি আমি বলছি জান। এবং আমাদের দেবী চৌধুরানী আমরা খুব কেটে করেছি, এবং আমার নিজের জায়গার থেকে বলছি না, আমার ছবির যারা নারী চরিত্র, এটা তো মা শক্তির গল্প, এটা নিয়ে তো আপনারা জানেন, যে মেয়েগুলো কাজ করেছে, মেয়েদের বিষয়ে আমি বিশেষ করে বলছি, তারা যদি হলে বসে হাততালি দেয়, সিটি না মারে, আমার নাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায় না, প্রতিটি মা হাততালি দেবে, প্রতিটি মেয়ে হাততালি দেবে এই ছবিতে, এবং ছেলেরা সিটি মারে তো মেয়েরা সিটি মারবে এই ছবিতে। এত বাঘিনীর মতন লড়াই করেছে এরা, বাঘিনী। থ্যাংক ইউ দাদা।